আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা মাঝে মাঝে প্রশ্ন সলভিং এর ক্লাস করব। আর নর্মালি তো ম্যাথ তো আমরা করাবোই, কিন্তু প্রশ্ন সলভিং যদি না পারি, মানে বিগত সালের প্রশ্নগুলোতে দেখা গেল এক এক জায়গায় এক এক নিয়মের অঙ্ক যেখানে আছে, তো এগুলো আমাদের মাঝে মাঝে সমাধান করতে হবে। আর বিগত সালের প্রাইমারি প্রশ্ন যদি আমরা সমাধান করি, এখান থেকে দেখেন 70 থেকে 80% কমন পাবো বিগত সালে যতগুলো প্রাইমারি প্রশ্ন আছে। তো এইগুলো আমরা সমাধান করব শর্টকাট এবং বিস্তারিত দুইটা নিয়মে। আর সাথে তো আমরা ম্যাথ ক্লাস তো থাকবেই, তো দুইটা নিয়মেই। আর যারা জয়েন হয়েছেন তারা একটু দ্রুত শেয়ার করে দিবেন, দ্রুত। আবারও বলতেছি যে নিয়মিত আপনারা ক্লাসগুলো কিন্তু পাচ্ছেন, যে সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন শুধু তারাই একটু কমেন্টে জানাবেন, এরপর আমরা অঙ্ক করব। মানে দেখবেন যে কত সহজে ম্যাথ জিনিসটা, যারা ভয় পান বা ম্যাথ করতে যাদের অনীহা, তারা কিন্তু ক্লাস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ম্যাথটা এত সহজ। শুধু আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। যে এইখানে আজকে যতগুলো অঙ্ক আছে, আশা করি এতটুকু যে সবাই সবাই প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারবেন, প্রত্যেকটা ম্যাথই সবাই একদম মনের মতো করে বুঝতে পারবেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন তাদের কমেন্টগুলো একটু করবো। এমডি জুনায়েদ, এরপরে খায়রুন নাহার, জান্নাতুল নাইম, তারপরে সোমাইয়া ইসলাম। সাউন্ড কম? আচ্ছা, সাউন্ড কম কিনা সবাই একটু দেখি, আমি একটু দেখি, হ্যাঁ, সাউন্ড কম কিনা। একদম মনের মতো করে সাউন্ড, অনেক সাউন্ড কম না, সাউন্ড ঠিকই আছে, সাউন্ড কম। আচ্ছা, আমার এখানে তো ঠিকই আছে, আপনাদের এখানে কি সাউন্ড কি কম মনে হচ্ছে? একটু বলেন তো সবাই, সাউন্ড কম মনে হচ্ছে কিনা। আচ্ছা, দেখতেছি সাউন্ড কম যদি হয়। আচ্ছা, এখন দেখেন সাউন্ড তো ঠিক থাকার কথা। এখন দেখেন যে সাউন্ডটা কিরকম শোনা যাচ্ছে। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। মাত্র 730, এভাবে কিন্তু ক্লাস করাবো না। 1000 না হলে ক্লাস কিন্তু করাবো না। আবারও বলতেছি যে 1000 হতে হবে। এই 730 জন নিয়ে ক্লাস করব না, মিনিমাম 1000 জন। সবাই শেয়ার করতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে? মোনালিসা জাহান, যারা যারা সাউন্ড কম বলতেছেন, মোবাইলের সাউন্ড একটু বাড়াই নেন। আপনার মোবাইলের সাউন্ড আমার ঠিকই মনে হচ্ছে যথেষ্ট সাউন্ড। হ্যাঁ, আমার এখানেও যথেষ্ট। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। 800 হয়ে গেছি, 1000 প্লাস না হলে কিন্তু ক্লাস করবো না। আবার বলতেছি যে ফ্রিতে ফ্রিতে এত সুন্দর ক্লাস পাচ্ছেন যে প্রতিটা ম্যাথ। সোমাইয়া, আফরুজ, শান্তা 4টে শেয়ার করছেন। সাউন্ড কম হওয়ার কোনো কথা নেই, আপনার মোবাইলে সাউন্ড বাড়ান। জান্নাত জান্নাত শেয়ার করেছেন। এই যে হাবিবুর রহমান শেয়ার করেছেন। স্যার, আপনি অঙ্ক শুরু করেন। প্রথম দিকে সাউন্ড একটু কমে মনে হচ্ছিল, এখন তো মনে হয় যে সাউন্ড ক্লিয়ার হয়েছে। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আবারও বলতেছি 1000 প্লাস হতে হবে। 800 প্লাস হয়ে গেছি, একটু দ্রুত শেয়ার করে দেন। এর মধ্যে আমরা বলি কিছু কথা, আমরা বলি যে ম্যাথে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ম্যাথে যদি এগিয়ে থাকেন, এতটুকু বলতে পারি যে আপনি 50% সবার থেকে এগিয়ে থাকলেন। প্রাইমারি পরীক্ষায় ম্যাথে থেকে কয়টা প্রশ্ন হবে? 18 থেকে 19টা প্রশ্ন হবে। আর বিজ্ঞান থেকে 2 থেকে 1টা প্রশ্ন আসতে পারে। বিজ্ঞান থেকে কয়টা আসবে? 2 থেকে 1টা। যা অনেকেই কিন্তু খুশি হয়ে গেছিলেন যে বিজ্ঞান থেকে মনে হয় 10টা আসবে, ম্যাথের থেকে মনে হয় 10টা আসবে। না, এরকম সিস্টেম হবে না। বিজ্ঞান থেকে আসবে 1 থেকে 2টা, আর সবগুলো প্রশ্নই আসবে ম্যাথের থেকে। মানে 18 থেকে 19টা প্রশ্ন আপনি ম্যাথের থেকে পাবেন। তার মানে ম্যাথে যদি আপনি এগিয়ে থাকতে না পারেন, অন্যান্য বিষয়ে এভারেজে সবাই পারে, মার্কটা এগিয়ে দেয় ম্যাথে। ম্যাথে আপনি 18টা অ্যান্সার করে আসছেন, আপনি নিজে নিজে বলতে পারবেন আমি ম্যাথে 18টা পাবো, 18 পাবো। অন্য অন্য সাবজেক্টের বিষয়গুলো আপনি যতই কনফার্ম হয়ে বলে আসেন, পরীক্ষার হলে অনেক কনফার্ম হয়ে দাগিয়ে আসছেন, বাসায় এসে দেখবেন যে ভুল হয়ে গেছে। ঠিক আছে?
আর আমরা তো বারবার বলি আপনাদেরকে, যে জিনিসটা আমরা বলি যে জব ম্যাথের জন্য আপনার একদম এত বিশাল সাইজের বই পড়া দরকার নেই। আমাদের এই বইটা থেকে জাস্ট একটু প্র্যাকটিস করবেন। এই জব ম্যাথের যে বইটা আছে এটা থেকে প্র্যাকটিস করবেন। ম্যাথ করানোর, ম্যাথ বোঝানোর দায়িত্ব আমাদের। আপনাদের কাজ হচ্ছে 290 টাকা দিয়ে এই বইটা কিনে ম্যাথগুলা প্র্যাকটিস করা, তাহলেই হয়ে যাবে। আজকে আমরা যে ম্যাথগুলো করব প্রতিটা ম্যাথই প্রশ্ন থেকে উত্তর দিতে পারবো। সুপ্ত কিছু স্বপ্ন শেয়ার করেছেন রোকেয়া, সুমি সবাই একটু আসুকো, মাত্র তো 9:05 বাজে। হ্যাঁ, আমরা শুরু করে দেবো, টেনশনের কিচ্ছু নাই। মারুফা আক্তার জুই 5টা শেয়ার করেছেন, বল স্যার আমি আপনাদের পেড বেসে ক্লাস অ্যাডমিট হয়েছি, পেড ক্লাস কবে থেকে শুরু হবে? কোন বেসে অ্যাডমিট হয়েছেন ওইটা তো স্যার? দাহিয়াতুল ফালাক বলছেন স্যার আমার নামটা বলেন, এই বইটি আমার আছে। যাক স্যার, প্রধান শিক্ষক নিয়োগটা কি দিছে স্যার? হ্যাঁ, প্রধান শিক্ষক নিয়োগটা তো দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বলছিলাম যে 1000 হলে শুরু করে দিব, আর মাত্র 40 জন দরকার। সবাই একটু শেয়ার করে দেন, হয়ে গেছে 1000। কারণ 1000 এর নিচে ক্লাস করলে আসলে ক্লাস ভালো লাগে না। ঠিক আছে, কয়জনে শেয়ার করছেন? এই যে 560 জন। আমরা কিন্তু টোটাল স্টুডেন্ট এইখানে আছি 1000 এখন প্রায়। সাউন্ড ক্লিয়ার। যাক স্যার, নিউ সিলেবাস থেকে নিউ বেস শুরু করার কথা করছেন কি না? আমরা আপাতত পুরাতন বেসে ক্লাস নিচ্ছি। যারা এখন ভর্তি হচ্ছে তারা নতুন বেস প্লাস পুরাতন বেস দুইটাতে ক্লাস করার সুযোগ পাবেন। হ্যাঁ, জব ম্যাথ বইটা নাটোরে পাবেন, অবশ্যই পাবেন। তো শুরু করে দিই, আমাদের 1000 হয়ে গেছে। আমি বলছিলাম 1000 হলেই আমরা শুরু করব। স্যার আমি 4টা বই নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। জান্নাতুল মাওয়া 2টা শেয়ার করছেন। আমরা আজকে কি পড়বো? আবারও বলতেছি যে প্রাইমারি প্রশ্ন। আমাদের সপ্তাহে একদিন ক্লাস থাকবে বিগত সালের প্রশ্ন সমাধান। এইখান থেকেই আপনারা আশানুরূপ কমন পাবেন, এই প্রাইমারি প্রশ্ন থেকে। এখন আসেন আমরা দেখেন, এখানে কিন্তু আমরা বলছি প্রাইমারি প্রশ্ন। 2012 সালের একটা প্রশ্ন আমরা আগে সমাধান করেছিলাম জব ম্যাথ তন্ময় স্যার পেজে। আজকে আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। এখানে যদি দেখেন, এই যে এখানে কিন্তু নিয়েছি সেট নম্বর সহ, এখানে কিন্তু উল্লেখ করা আছে। দেখেন ক্লাসটা 41 নম্বর। আমরা এর আগে কিন্তু 42 নম্বরটা নিয়েছি। এই যে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালের প্রশ্ন। কত পরীক্ষা হয়েছিল? 24 তারিখ 2 মাস 2012 সালের। সময় ছিল আগে দিতে 1 ঘন্টা 20 মিনিট। এখন কিন্তু এটা না। এখন আপনার পরীক্ষা হবে কত মার্কের? 90 মার্কের পরীক্ষা, সময় পাবেন 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট সময় পাবেন। কোনো ধরনের, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা। না, কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই প্রশ্নটা দেখেন, সেট নম্বরটা আপনি মনে রাখতে পারেন যে যমুনা সেট 1। তো এইটা আমরা সমাধান করার চেষ্টা করব। প্রতিটা প্রশ্ন, আবার বলতেছি, প্রতিটা প্রশ্ন আমরা সমাধান করব বিগত সালের। আমাদের কাছে দেখেন এখানে প্রায় 50 সেট প্রশ্ন আছে। এই 50 সেট প্রশ্ন যদি আপনি ঠিক মতো করতে পারেন, এতটুকু বলতে পারি, এখান থেকে যদি 18-19টা ম্যাথ আসে, 10 থেকে 12টা ম্যাথ এখান থেকে কমন পাবেন। আর কি লাগে? 18-19টা ম্যাথ আসলে 10 থেকে 12টা ম্যাথ এই বিগত সালের যে 50 সেট আছে এই সেটে থেকেই কমন পাবেন। আর কিছু দরকার আছে একটু বলেন? ঠিক আছে, হ্যাঁ, নীলক্ষেত পাবেন, মামুন বুক হাউসে পাবেন, বা আলম বুক হাউসে। এইখানে দেখেন আমরা অঙ্ক শুরু করি কেমন, 1000 প্লাস হয়ে গেছি। সো সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা কিন্তু বলছিলাম যে প্রতিদিনই একটা করে ফ্রিতে লাইভ ক্লাস পাবেন, এটা কিন্তু আপনারা পাচ্ছেন, এইটুকু বলি। এখন আসেন, প্রথমে যে অঙ্কটা আসছিল 2012 সালে, বলছে ক ও খ এর বেতনের অনুপাত এত, ক অপেক্ষা খ 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত। এই জিনিসটা আমাদের বের করতে হবে। এই টাইপের অঙ্কগুলো প্রাইমারি পরীক্ষায় আর নিবন্ধন পরীক্ষায় আসে বারবার। আমরা অনুপাত যেখানে দেখব এখানে আমরা এক্স লাগিয়ে দিব। যেমন এখানে হচ্ছে 7x, এটা কার বেতন? তাহলে প্রথমটা ক এর বেতন, তাহলে দ্বিতীয়টা হচ্ছে খ এর বেতন। খ এর বেতন কত? 5x। তাহলে ক এর বেতন আমরা ধরে নিলাম 7x, খ এর বেতন ধরে নিলাম 5x। এখানে বলছে ক অপেক্ষা খ 400 টাকা বেশি বেতন পেলে, তাহলে খ এর বেতন এইটা, ক এর বেতন এইটা, একটা থেকে আরেকটা কত বেশি? দেখেন তো, ক অপেক্ষা খ 400 টাকা বেশি বেতন পায়। এইখানে দেখেন কারটা বেশি, এই যে কত বেশি? 2x পরিমাণ বেশি না? একটা থেকে আরেকটা 2x পরিমাণ বেশি। এই যে 2x পরিমাণ বেশি, আর এইখানে কত বেশি? 400 বেশি। এইখানে 2x পরিমাণ বেশি আর এইখানে হচ্ছে 400 বেশি, দুইটাই কিন্তু বেশি, তাহলে দুইটা পরস্পর সমান। এইটা একজনের বেতন অপেক্ষা আরেকজনের এত টাকা বেশি, টাকার হিসাবে এটা।
আর আমাদের হিসাবে এক্স এর হিসাবে 2x বেশি। তো এইখান থেকে দেখেন যে 2x আমাদের হইছে, তাহলে আমরা বলতে পারি এখানে দেখেন যে x ইকুয়াল কত, এই 400/2, তাহলে আমাদের হচ্ছে 200, x এর মান 200। এখন আমাদের বলছে যে কার বেতন, খ এর বেতন কত, খ এর বেতন কোনটা, এটা এইখানে মান বসিয়ে দেন। খ এর বেতন কত, তাহলে x এর মানটা 5x, খ এর বেতন কত 5x, তাহলে 5 ইন্টু আমাদের 200, তাহলে হয়ে গেল আমাদের কত 1000। তাহলে খ এর বেতন আমাদের কত 1000। এখন পরীক্ষার হলে কি এটি আসবে না, এটি আসবে না, পরীক্ষার হলে আসতে পারে। তাহলে ক এর বেতন কত, এখানে খ এর বেতন না আইসা ক এর বেতন কত, তাহলে ক এর বেতন কোনটা, এটা এখানে x এর মানটা বসিয়ে দেন, 200 সমান হচ্ছে 1400। তো বুঝছেন কিনা? তাহলে একজনের বেতন দেখেন, খ এর বেতন এইটা, ক এর বেতন এইটা, এখান থেকেও বোঝা যাচ্ছে কিন্তু একজনের বেতন অপেক্ষা আরেকজনের বেতন কত বেশি, 400 টাকা বেশি। এখন কি ক্লিয়ার হয়েছে? আমাদের কিন্তু যে কোনো দুইটা, যে কোনো একটা আসতে পারে যে ক এর বেতন কত, খ এর বেতন কত, আবার দুইজনের বেতনের যোগফল কত পরীক্ষার হলে, মানে যেভাবে আসুক আমরা করে দেব। তাহলে ক এর বেতন আমরা বের করা শিখলাম, খ এর বেতন বের করে শিখলাম। এখন পরীক্ষার হলে দিয়ে দিতে পারতো ক এবং খ একত্রে কত টাকা বেতন পায়, আসতে পারে না? মানে আমাকে প্রশ্ন করতে দিলে আমি তো এইভাবে চেঞ্জ করে দেবো। তাহলে ক এবং খ একত্রে কত টাকা বেতন পায়, তাহলে ক বেতন পাইতেছে 1400 টাকা, খ বেতন পাইতেছে 1000 টাকা, তাহলে টোটাল কত টাকা পায় 2400 টাকা। এই প্রশ্নটাই 3 ভাবে আসতে পারে, এই প্রশ্নটা 3 ভাবে আসতে পারে। একটা ক এর বেতন কত, আরেকটা খ এর বেতন কত, আরেকটা হইতেছে ক এবং খ এর বেতনের সমষ্টি কত বা বেতনের পরিমাণ কত, একত্রে বেতনের পরিমাণ কত। তার মানে আমরা একটা অঙ্ক করলাম, আবারও বললাম যে আমরা একটা অঙ্ক করছি, কিন্তু এই নিয়মের এই জব ম্যাথ বইটা যদি আপনার হাতে থাকে তাহলে অসংখ্য ম্যাথ আপনি পেয়ে যাবেন প্র্যাকটিসের জন্য। ওগুলা করতে হবে, ঠিক আছে, ওগুলা আপনার করতে হবে। এখন আপনি বলেন যে এই অঙ্কটা, এমন কেউ আছেন যে বুঝেন নাই? যারা বুঝছেন তারা একটু ডাল লিখবেন। এই একটা অঙ্ক শিখা মানে কি, একটা নিয়ম শিখলাম। একটা অঙ্ক শিখা মানে কি, আমরা 3টা নিয়ম শিখছি। একটা ক এর বেতন বের করা, খ এর বেতন বের করা, আরেকটা হচ্ছে দুইজনের বেতনের যোগফল। যারা যারা ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন, মানে ক্লিয়ার হইলে আমার নিজেরও ভালো লাগে। আর যারা বুঝেন নাই তারা লিখবেন যে স্যার বুঝি নাই। ঠিক আছে, একটা কিন্তু আমাদের শেষ। 2012 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করতেছি। এখানে কিন্তু সকল প্রশ্নের মান সমান, ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। সব সময় কি থাকে দেখি কে কে। সোনিয়া জাহান বলছেন যে শেয়ার ডান, সাজেদা আক্তার ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ, নাসরিন ডান। আমি আবারও বলতেছি, আমরা এখানে টোটাল 50 সেট প্রশ্ন সমাধান করব। এর আগে আমরা এক সেট অলরেডি সমাধান করে আসছি, আজকে একটা সেট করতেছি। এরকম ভাবে 50 সেট সমাধান করব। ম্যাথে 18 থেকে 19টা ম্যাথ আসবে, এখান থেকে 10 থেকে 12টা ম্যাথ এই বিগত সালের প্রশ্ন থেকে কমন পেয়ে যাবেন। এতটুকু আমি বলে দিতে পারি যে 12টা ম্যাথ এখান থেকে কমন পেয়ে যাবেন। স্যার আমি গতকাল অর্ডার করছি, পেয়ে যাবেন 2 দিনের মধ্যে ইনশাল্লাহ। এখন আসেন পরেরটা। পরের অঙ্কটা কি বলছে দেখেন, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? আমরা একটা সমানুপাত লিখি, এ অনুপাত বি ইকুয়াল, আর এখানে সি অনুপাত ডি। এখন সমানুপাতের এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এইটা তৃতীয় রাশি। এই দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা রাশিকে বলা হয় কি মধ্য রাশি। এরা মাঝখানে মধ্য রাশি। তার মানে কি বলা হইতাছে, সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় রাশিটাকে মধ্য রাশি বলা হয়। এটা একটা। এখন আমরা এখান থেকে দেখেন, এই অনুপাত মানে কি ভাগ, এ বাই বি, আর এইখান থেকে আসতে পারি সি বাই ডি, এইভাবে আমরা লিখতে পারি। আবার এইখান থেকে একটা সম্পর্ক আমরা দাঁড় করাইতে পারি, পরীক্ষার মধ্যে এইভাবে আসে, এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে কোনটি সত্য? এ কোনাকুনি গুণ করেন, এডি ইকুয়াল বিসি বা সিবি, এডি ইকুয়াল বিসি, এটাও কিন্তু আসে। সমানুপাতের 4টি রাশির মান যদি এটা হয় তখন এ বাই বি সি বাই ডি, এডি ইকুয়াল বিসি, পরীক্ষার হলে এটাও কিন্তু আসে। তো এটা আপনাকে মনে রাখতে হবে সমানুপাতের ক্ষেত্রে এডি ইকুয়াল বিসি। এখন এডিতে কি বুঝতেছে, এটা দেখেন প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, ইন্টু ডিটা হইতেছে কি চতুর্থ রাশি, ইকুয়াল এখানে কি হইতেছে বি কি দ্বিতীয় রাশি, ইন্টু তৃতীয় রাশি। দেখেন এটাও কিন্তু পরীক্ষার হলে আসে। তার মানে এখান থেকে কতগুলা জিনিস আসে দেখেন। প্রথম সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। দেখেন এটা কিন্তু আমাদের একটা সূত্র, এটা কিন্তু পরীক্ষার হলে আসতে পারে, পরীক্ষায় এটা আসে পরীক্ষায়। তারপরে এডি ইকুয়াল বিসি এটাও আসে, তারপরে এটাও আসে।
তার মানে এখান থেকে তিনটা প্রশ্ন। একটা হচ্ছে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হয়? মধ্য রাশি। আর জীবনে কি বলবেন? আমি মনে হয় না যার জীবনে বলবেন। এখান থেকে সমানুপাতের একটা রাশি এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এখানে কি এ ডি ইকুয়াল বি সি সরাসরি এইভাবে দিয়ে দেয়। এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এ ডি ইকুয়াল বি সি। অথবা আপনার দিয়ে দিল যে এ বি ইকুয়াল ডিসি, বা দিয়ে দিল এ সি ইকুয়াল বিডি, এরকম অনেকগুলো চারটা বানিয়ে দেয়। তখন আপনার কোনটা সঠিক মাথায় এলোমেলো হয়ে যায়। কিন্তু এটা কিভাবে আসছে আমি কিন্তু দেখিয়ে দিছি। এটা কিন্তু আসতে পারে না, আমরা আলাদা কোনো বই দিই না। আমাদের কোর্সে ভর্তি হলে আমরা এই বইটা থেকেই করাই। আর এই বইটা আপনাকে কিনে নিতে হবে। শুধুমাত্র ওই শীট পরে শর্টকাট সাজেশন পরে কখনোই আপনার জব হবে না, এটা মনে রাখেন। বর্তমানে যে কম্পিটিশন আপনি কোনো চাকরির ক্ষেত্রে যাই টিকতে পারবেন না। শুধু শীট পরে অনেকে আছেন শীট, বা অনেকে বলেন যে ভাই এক বইয়ের ভিতরে সবকিছু আছেন কিনা। ওই রকম কোনো বই চাই যে বইয়ের ভিতরে সব আছে। আমাদের আছে এরকম একটা বইয়ের ভিতরে এই যে সবই আছে। এই যে আমাদের এই বইটা কিন্তু বের হয় শেষের দিকে। এই বইটা পড়লে কিন্তু আপনার জব হবে না। এটা কিন্তু আমাদের বই, বিক্রি করতে পারলে তো আমাদেরই লাভ। কিন্তু শুধুমাত্র একটা বই পড়ে কখনোই জব হবে না, আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে। সো ওই সাজেশন শীট এগুলা বাদ দেন, বিষয়ভিত্তিক যে কোনো পাবলিকেশনের বই পড়েন, বাট বিষয়ভিত্তিক পড়েন। ঠিক আছে? সাউন্ড কম? আচ্ছা, সাউন্ড কি কম? সবাই বলেন তো। জব ম্যাথ বইয়ে 456 পেজ। পরের অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আমরা করব অনেক সুন্দর করে। এই অঙ্কটা কি বলতেছে দেখেন তো একটু। এই অঙ্কটা অনেক কমন একটা অঙ্ক, অনেক কমন। সবাই একটু মনোযোগ দিবেন। বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমিয়েছিল? এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমে করব। একটা আছে একদম বেসিক দরে, আরেকটা হচ্ছে একদম প্রশ্ন দেখে উত্তর। দুইটাই আমরা করে দেব, আপনার কাছে যেটা ভালো লাগে। এখানে বলা হইতাছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাইছে। তার মানে দেখেন, আগে আমি 100 টাকা দিয়ে যে চিনি কিনতাম, 100 টাকা মনে করেন 1 কেজি চিনি আমি পাইতাম। এখন এই চিনির দাম হয়ে গেছে 125 টাকা। 100 টাকার চিনির দাম হয়ে গেছে 25% বৃদ্ধি পাইছে, 125 টাকা হয়ে গেছে। কিন্তু আমি বাজারে গেছি 100 টাকা নিয়ে। এখন দোকানদারকে আমি গিয়ে বললাম আমাকে 100 টাকার চিনি দেন। তিনি বলতেছে 1 কেজি চিনি দেন। 100 টাকা 1 কেজি চিনির দাম ছিল। সে বলতেছে না, এখন তো 1 কেজি চিনির দাম 125 টাকা, আপনাকে 25 টাকা বেশি দিতে হবে। 1 কেজি চিনি নিতে হলে আপনাকে 125 টাকা বেশি দিতে হবে, মানে আগের থেকে 25 টাকা বেশি দিতে হবে। কিন্তু আমার কাছে তো 100 টাকার উপরে টাকা নেই। আমি দোকানদারকে বললাম ভাই আমাকে 100 টাকার চিনি দেন, আমি একটু কম নেব, কিন্তু আমি খরচ বাড়াইতে পারবো না। আমি 125 টাকা আমার কাছে নাই, আমি 100 টাকায় যতটুকু পাই ঠিক ততটুকুই দেন। আমি কিন্তু এখন আর 1 কেজি পাইতেছি না, 1 কেজি কম পাইতেছি। এই জিনিসটাই ঘটছে যে 100 টাকার চিনি হয়ে গেছে 125 টাকা। এখন আমি দোকানে গেছি 100 টাকা নিয়ে, তাহলে তো আমার চিনি কি, চিনির খাওয়ার পরিমাণ, আমি যে পরিমাণ চিনি ইউজ করি এটা কিছু পরিমাণ কম নিতে হবে। আমি আগের 1 কেজির পরিমাণ আমি চিনি ইউজ করতে পারবো না। এটাই বলছে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? চিনি খাওয়ার খরচ দেখেন, আমি বলতে পারি না যে 125 টাকা যে চিনির দাম হয়ে গেছে 125 টাকায় কমাতে হয়েছে 25 টাকা, তাই না? আমি 100 টাকার চিনি কিনছি, 100 টাকার চিনি 125 টাকা হয়ে গেছে। দোকানদারকে বলছে আমাকে 100 টাকার চিনি দেন। তার মানে 125 টাকায় আমি কমাইছি 25 টাকা। 125 টাকায় কমাইছি 25 টাকা। তাহলে 1 টাকায় কমাইছি কত টাকা? এই 25/125। এখন আমার বলছে শতকরা মানে কি 100। 100 টাকায় কত কমাইছি? তাহলে 100 টাকায় কমাইছি 25 × 100, নিচে হচ্ছে 125। এখন দেখেন 5 25 সঙ্গে 125, 5 20 100। তার মানে আমি শতকরা দেখেন আমি 20% কমিয়ে দিছি চিনির ব্যবহার আমি 20% কমিয়ে দিয়েছি। আচ্ছা, সাউন্ড কি কম হচ্ছে? সবাই একটু বলেন তো। সত্যি কি সাউন্ড কম হচ্ছে? সাউন্ড কম শোনায়। আচ্ছা, দেখতেছি সাউন্ড কেন কম শোনাবে। ওই দিন অনেকে একই কথা বলছিল, সাউন্ড কম। আমার এখানে তো ফুল সাউন্ড দেওয়া আমার এখানে। আচ্ছা দেখেন তো এখন সাউন্ডের কি অবস্থা। সাউন্ড তো ফুল দেওয়া।
এখন কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? আচ্ছা একটু বলেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। অনেকে বলতেছে ঠিক আছে, সবাই একটু যার যার ফোনের ভলিউম ফুল করে দেন। ঠিক আছে, তো 408 এর পরে কোনো পেজ নেই, আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আসেন পরেরটা। তাহলে এইটা না, এটা তো আমরা করলাম, এটা ছিল একটা অঙ্ক। এখন এটা আমরা শর্টকাটে কিভাবে করবো? এইটা এইবার অঙ্ক আসলে শর্টকাটে করা যায়। উপরে হবে দেখেন 100 ইন্টু, নিচে হবে 100 যোগ, এই জিনিসটা তো আমরা পারবো। উপরে হইতেছে 100 ইন্টু এই যে পার্সেন্টেজের পরিমাণ 25, নিচে হবে 100 যোগ এই পার্সেন্টেজ। তার মানে উপরে কি 100 ইন্টু 25, নিচে হচ্ছে 100 যোগ 25। আপনারা কিন্তু এটা দিয়েও কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে 100 ইন্টু 25, নিচে হচ্ছে 125। তাহলে দেখেন 5 25 125, 5 20 100, অ্যান্সার কিন্তু এই যে 20%, এইভাবে কিন্তু চলে আসে। তার মানে আমরা কি করব? প্রথমে 100 এর সাথে এই যে পার্সেন্টেজ দেওয়া থাকবো এটা গুণ করব, নিচে 100 এর সাথে এই পার্সেন্টেজ যোগ করব, তারপরে কাটাকাটি করব, আমাদের অ্যান্সার চলে আসবে। এটাও কিন্তু অনেক সহজ। দেখেন দুইটা সিস্টেমই সহজ। কার কার দুইটা অঙ্কই ক্লিয়ার হয়েছে? যার যার দুইটা অঙ্ক ক্লিয়ার তারা একটু ডাল লিখবেন। যার যার দুইটা অঙ্কই ক্লিয়ার তারা একটু ডাল লিখবেন যে না ভাইয়া এই দুইটা অঙ্ক আমি বুঝছি অ্যাটলিস্ট, তারা একটু ডাল লিখবেন। ঠিক আছে, যাদের দুইটা অঙ্কই ক্লিয়ার তারা একটু ডাল লিখবেন। ঠিক আছে, এইটা গেল। তার মানে আমরা সরি তিনটা। এখন আসেন মজার একটা অঙ্ক করবো। এই অঙ্কগুলো অনেকেই বোঝে না, বা ক্লাস করতে গেলে অনেকেই আমি বুঝাইতে পারি না, কিন্তু এই অঙ্কটা আজকে আমি এমন ভাবে বোঝাবো এখানে এমন একজনও থাকবেন না যে ওই অঙ্কটা বুঝবেন না। ইভেন কি মনে হবে আপনার কাছে, মনে হবে যে সবচেয়ে সহজ অঙ্ক এগুলা, সবচেয়ে সহজ অঙ্ক। এই অঙ্কটা দেখেন, আমাদের বলা আছে কোনো বই 10 টাকায় বিক্রি করলে, কোনো বই 10 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। ভালো কথা, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এখানে আমাদের দেখেন লাভ বা ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে, কিন্তু আমাদের তো ক্রয় মূল্য দেওয়া নাই। এজন্য এই টাইপের অঙ্কে সবসময় আমাদের ক্রয় মূল্য হবে 100%। আমার ক্রয় মূল্য যদি 100% হয়, সাপোজ আমার ক্রয় মূল্য হচ্ছে 100%, এখন 20% ক্ষতিতে আমি এই জিনিসটা বিক্রি করছি, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে দেখেন তো। আমার ক্রয় মূল্য হচ্ছে 100%, 100 মনে করেন 100 টাকা আমার ক্রয় মূল্য, এখান থেকে আমি 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 80%, 80 টাকা। কারণ 100 থেকে 20 ক্ষতি করছি, 20 টাকা ক্ষতি করছি, তাহলে আমার বিক্রয় মূল্য এইটা। দেখেন এইটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এইটা কি ক্রয় মূল্য। সব সময় ক্রয় মূল্য 100%, সব সময় ক্রয় মূল্যের মান সব সময় 100%। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার দেখেন এইটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, এইটাও একটা কি বিক্রয় মূল্য। এই যে 40 টাকায় বিক্রি করলে, তার মানে 40 টাকা বিক্রয় মূল্য, আমি 20% ক্ষতিতে বিক্রি করছি, আমার ক্রয় মূল্য ছিল 100%, আমার বিক্রয় মূল্য হচ্ছে 80%। আমি দুইটা নিয়মে করাবো অঙ্কটা, দুইটা নিয়মে আপনার কাছে ভালো লাগবে তো এইটা। এখন দেখেন একটা অঙ্কে দুইটা বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য পার্সেন্টেজ হিসাবে, আর এইটা বিক্রয় মূল্য টাকার হিসাবে। দুইটা বিক্রয় মূল্য থাকলে দুইটা পরস্পর সমান, দুইটা বিক্রয় মূল্য পরস্পর সমান। আমি বলতেই পারি এই 80% এইটাও একটা বিক্রয় মূল্য। আবার এটা দেখেন 40 টাকা, এইটাও একটা বিক্রয় মূল্য। তার মানে পার্সেন্টেজ হিসাবে 80, টাকার হিসাবে 40, দুইটা পরস্পর সমান। এখন 1% সমান কত দেখেন, এই যে 40/80। এখন আমার বের করতে হবে কি ক্রয় মূল্য, যেহেতু লাভ বা ক্ষতির পরিমাণ আমি বের করবো, এই জন্য আমার ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% এর ভ্যালু কত দেখেন, 100% সমান কত? তাহলে 40 ইন্টু 100, নিচে কত 80, 0 0 কাটা, 4 দ্বিগুণে 8 আর 50। তার মানে এই জিনিসটার ক্রয় মূল্য কত ছিল দেখেন, এটা ক্রয় মূল্য ছিল মূলত 50 টাকা। এই যে 40 টাকায় বিক্রি করলে যে 20% ক্ষতি হয়েছে, এটার ক্রয় মূল্য ছিল কত টাকা? 50 টাকা। তো ক্রয় মূল্য আমরা কিন্তু পেয়ে গেছি। যেহেতু আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন আমরা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে এটা আমরা বের করতে পারবো। দেখেন আমরা এই বন্ধ করে ফেলছি। এখন আমাদের এই পাঠটা করতে হবে, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। দেখেন তো কার 40%? আমার ক্রয় মূল্য কত? 50 টাকা। এই 50 এর 40% লাভটা কত? লাভের পরিমাণটা কত দেখেন তো। লাভের পরিমাণ হইতেছে এই যে 50 টাকা ক্রয় মূল্য। আমার মেইন টার্গেট ছিল ক্রয় মূল্য বের করা। এরপর আমি লাভ করছি কি এই ক্রয় মূল্যের সাথে 40%, ক্রয় মূল্যের 40% লাভ করছি।
তাহলে দেখেন 50 ইন্টু এই যে পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 হয়, এই যে 100, 0 0 0 0 কাটা, এই 4 5 20 টাকা আমি লাভ করছি। তাহলে জিনিসটা আমি কত টাকায় বিক্রি করছি? 40% লাভে আমি কত টাকায় বিক্রি করলাম দেখেন তো। আমি কিনছিলাম জিনিসটা 50 টাকা দিয়ে, লাভ করলাম 20 টাকা। এই জিনিসটা আমি বিক্রি করলাম 70 টাকায়। তার মানে আমাদের 40% লাভে যদি বিক্রি করি, জিনিসটার বিক্রয় মূল্য হবে কত টাকা? 70 টাকা। এইটা 70 টাকা। এখন আসেন, এটা তো আমরা আরো সুন্দর করে করতে পারি, আরো সহজ করে করতে পারি। এখন আসেন আরেকটু সহজ করে, আরেকটু স্মার্ট ওয়েতে আমরা করতে পারি যে যে কোনো জিনিসের ক্রয় মূল্য থাকে কত? সবসময় 100% ক্রয় মূল্য। আমি এখান থেকে 20% ক্ষতি করে ফেলছি, তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 80%। বিক্রয় মূল্য হচ্ছে 80%। তো আমি বলতে পারি এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, দুইটা পরস্পর সমান। 80% সমান কত? 40 টাকা। 1% সমান কত? দেখেন 40/80। আমার কার মান বের করতে হবে? আমি যদি 100% এর মান বের করি তাহলে এটা ক্রয় মূল্য আমরা পাবো, কিন্তু আমরা ক্রয় মূল্য আমরা সরাসরি দেখেন তো 40% লাভে বিক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য ছিল কত? 100। এখান থেকে আমি 40% লাভ করছি, তার মানে 140% এর ভ্যালু চেয়েছি। আমার ভ্যালু চেয়েছি কার পার্সেন্ট? যে 40% লাভে বিক্রয় মূল্য কত? 40% লাভে বিক্রয় মূল্য কত? 140। এখান থেকে সরাসরি দেখেন 140% সমান কত? 40 ইন্টু 140, নিচে হচ্ছে 80। এখন দেখেন এই 0 0 কাটা, 4 দ্বিগুণে 8, এই যে 70 দ্বিগুণে 100। সরাসরি আপনার সরাসরি অ্যান্সারটা চলে আসে। তার মানে এইটুকু অঙ্ক দেখেন, এই অঙ্কটা কিন্তু আমি চাইলে নর্মাল নিয়মে করলে অনেক বড় হয়ে যাবে, বাট আপনি যদি বেসিক বুঝেন, দেখেন আমি কিন্তু প্রথমে বেসিকটা আপনাকে বুঝাই নিয়েছি, তারপরে কিন্তু এটা করে নিলাম। এটা কিন্তু অনেক সহজ, আপনাকে মানে স্মার্ট ওয়েতে করতে হবে অঙ্কগুলা। কি করতে হবে? স্মার্ট ওয়েতে করতে হবে। কি বুঝেন নাই এখানে বলেন? সুরাইয়া ঐশী বলছেন বুঝেন নাই। আপনি কি বুঝেন নাই? এটা আমাকে তো আগে ক্লিয়ার করতে হবে যে বুঝেন নাই কি। এখানে আমরা কি করছি? এটা তো আমরা আগেই বুঝেছিলাম, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য পরস্পর সমান। আমাদের বের করতে বলছে যে 40% লাভে বিক্রয় মূল্য কত? 40% লাভে বিক্রয় মূল্য কত? 140%। আমার ভ্যালু চেয়েছে 140% এর ভ্যালু কত? আমি তো 80% এর ভ্যালু জানি। 80% এর কি জানি? ভ্যালু জানি 40। তাহলে 1% এর ভ্যালু কত? 40/80। আমাকে বের করতে বলছে 140% এর ভ্যালু কত? তাহলে 140% সমান কত? 40 ইন্টু 140, নিচে হচ্ছে 80, কাটাকাটি করলে 70 হয়ে গেছে। আমার ভ্যালু বের করতে বলছে 140% এর ভ্যালু কত? আমি তো জানি ঐকিক নিয়মের মতো করে 80% এর ভ্যালু জানি, 1% এর ভ্যালু বের করতে পারবো। তাহলে 140% এর ভ্যালু আমি বের করতে পারবো না? তাহলে তো আমার 3 লাইনে এত বড় একটা অঙ্ক আমি 3 লাইনে করতে পারতাছি। তো তাহলে দেখেন, হ্যাঁ বুঝেই তো দিলাম আরেকবার। এমএসটি চামিল আক্তার, কেমনে 80% লিখবো স্যার? বুঝলাম না তো। আচ্ছা বুঝবেন না কেন? এই অঙ্কটা কি বলছে একটু বুঝেন তো, একটু বোঝার চেষ্টা করেন। কোন বই 40 টাকায় বিক্রি করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য। বলতেছে যে 20% ক্ষতি হয়। যে কোনো জিনিসের ক্রয় মূল্য আমাদের ধরে নিতে হবে 100%। যে কোনো জিনিসের এই 100% থেকে আমি ক্ষতি করছি কত? 20% ক্ষতি করছি। 100% থেকে আমি ক্ষতি করছি কয় পার্সেন্ট? 20%। তাহলে আমি বিক্রি করলাম কত? 80% আমি বিক্রি করছি। মানে 100 টাকা থেকে 20 টাকা ক্ষতি করছি, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? এত টাকা। এটা বিক্রয় মূল্য। এখন আমাকে বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে 40% আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হইতেছে 100। এখন 100 এর উপর যদি 40% লাভ করি তাহলে বিক্রয় মূল্য কত? 140%। আমার এটার ভ্যালু বের করতে বলছে যে 140% এর মান কত। আমাকে বের করতে বলছে কি এই 140% এর মান কত। আমি কিন্তু একটা জিনিস জানি, এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। তার মানে আমি 40% এর মান জানি যে 40% সমান কত? সরি 80%। এই 80% এর মান জানি, 80% এর মান হচ্ছে 40 টাকা। 80%, কারণ এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। তাহলে 80% সমান 40 টাকা। অতএব 1% সমান কত? 40/80। অতএব আমার বের করতে হবে 140% সমান কত? 140% সমান কত? তাহলে 40 ইন্টু 140, নিচে হইতেছে 80, 0 0 কাটা, 4 দুগুণে 8, এই যে 70 টাকা। এইটা একটা হলো। এইটা মাহাদি হাসান, বেশি পাকনামি করা ভালো না ভাই। লাভ ক্ষতির এই সহজ অঙ্ক ছাড়া অন্য অঙ্ক করাইতে পারেন না। আমি কি এটা আমার মানে নিজের থেকে নিছি অঙ্কটা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রশ্ন নিছি। আমি কয় সালের প্রশ্ন নিছি? কি গাদা চিন্তা করছেন নি? আমি 2012 সালের প্রশ্ন নিছি।
এই প্রশ্নটা আমি করছি? আমরা তো ক্রমান্বয়ে প্রশ্নগুলো সমাধান করতেছি। এই গাধায় আমাকে প্রশ্ন করছে কি দেখেন, ভাই লাভ ক্ষতির এই সহজ অঙ্ক ছাড়া অন্য অঙ্ক কি আপনি পারেন না? চিন্তা করছেন মানে কোন লেভেলের গাধা? এই প্রশ্নটাকে আমি করছি? বলেন তো, এই প্রশ্নটাকে আমি করছি? আমি করতেছি বিগত সালের প্রশ্নের সমাধান। এই প্রশ্ন যা আছে আমি ওগুলো সমাধান করব। এই গাধায় আমাকে বলতেছে কি যে লাভ ক্ষতির এই অঙ্ক ছাড়া আপনি অন্য কোনো অঙ্ক পারেন না। মানে কোন টাইপের গাধা হইলে? এটা তো বলদের চেয়েও বলদ। এর ব্লক করে দিলাম লাইভে সবার সামনে। এই যে মাহাদি হাসান, একদম গাধা। চিন্তা করছেন সে কি কমেন্ট করছে? আমি লাভ ক্ষতির অধ্যায় যখন করাই আমার বইয়ের থেকে যখন লাভ ক্ষতির অধ্যায় করাই, এখানে কি আমি কি কোনো সহজ অঙ্ক কঠিন অঙ্ক কোনোটা কি বাদ দিয়ে করাইছি? যারা আমার ক্লাস করছেন তারা বলতে পারবেন যে ভাইয়া আপনি কঠিন অঙ্কটা বাদ দিয়ে গেছেন। যখন আমি ধারাবাহিক ভাবে করাই তখন তো সবগুলাই করাই। এখানে আমি প্রশ্ন পড়াইতেছি। এই টাইপের গাধা কেমনে যে পেজে আসে আমি এটাই বুঝি না। এটাকে আগে ব্লক করে নিই। চিন্তা করছেন কোন লেভেলের গাধা সে? মানে আপনি একটু চিন্তা করে দেখেন, এই প্রশ্নটাকে আমি করছি। এই প্রশ্ন হচ্ছে আমরা 2012 সালের প্রশ্ন সমাধান করতেছি। এখানে কঠিনই কি সহজই কি? আমি সহজটা কিভাবে আনবো, কঠিনটাই এখানে যা আছে আমি তো তাই করাবো। বলদ টাইপের বলাইফান। আচ্ছা বলেন, এটা তো আশা করি যে সবাই বুঝছেন না? আপনার তো বুঝতে হবে যে এই প্রশ্নগুলোকে আমি করছি। আমি কি করতেছি যে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করব। এখানে আমরা এর আগে আমরা 42 নম্বরটা সমাধান করছি, আজকে আমরা 41 নম্বর, এরপরে করাবো 40 নম্বর, এরপরে করাবো 39 নম্বর। এভাবে তো আমরা সবগুলা প্রশ্ন সমাধান করব। ঠিক আছে না? মন খারাপের না, এটা মন খারাপের কিছু না। তো চিন্তা করে দেখেন, এই প্রশ্নকে আমি নিছি, এই প্রশ্নকে আমি করছি। এটা 2012 সালের আমরা একটা প্রশ্ন সমাধান করতেছি। এইখানে তো এই টাইপের প্রশ্ন মানে আপনার কথা কি খাটে? এটা পরেরটা আসেন। এই অঙ্কটা দেখেন, আমরা এখানে যে প্রশ্নটা আছে আমরা ওইটাই সমাধান করব। এখানে দেখেন যে এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত ক্ষতি হলো? এখন দেখেন, আমি কি জানি যে 25 কেজি চাল আমি কত টাকাটা কিনছিলাম বা 20 কেজি চাল আমি কত টাকায় বিক্রি করছি? এটা জানি না, কিন্তু দুইটা সমান। 25 কেজি চালের, দেখেন 20 কেজি চালের ক্রয় মূল্য, সাপোজ আমি ধরে নিলাম যে 20 কেজি চালের ক্রয় মূল্য, আমি জাস্ট বোঝার জন্য ক্রয় মূল্য, দেখেন এই অঙ্কগুলো কত সহজে করা যায়। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমি জাস্ট ধরে নিলাম 20 কেজি চালের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 25 কেজি চালের বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা। 25 কেজি চালের বিক্রয় মূল্য কত? 100 টাকা। যেহেতু বলছে যে কি এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পরস্পর সমান, তার মানে 20 কেজি চালের ক্রয় মূল্য 100 টাকা, 25 কেজি চালের বিক্রয় মূল্য 100 টাকা। যেহেতু সমান আমি ধরে নিছি, যেহেতু দুইটা জিনিস সমান, এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগবে না অঙ্কের মধ্যে। কিভাবে আপনি অ্যান্সার বের করবেন? এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এখন আসেন আমরা কাজ করব এই দুইটা নিয়ে। দেখেন এইটা একটু খেয়াল করে দেখেন, এটা কিভাবে লিখবেন, পরীক্ষা হলে কিভাবে সমাধান করবেন। দেখেন আমি যখন 25 কেজি, দেখেন আমি 20 কেজি কিনছি 100 টাকা দিয়ে, মাথায় রাখতে হবে কিন্তু 20 কেজি কিনছি 100 টাকা দিয়ে, আমি কি করছি 25 কেজি বিক্রি করছি 100 টাকায়, তাহলে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। আমি কিনলাম 20 কেজি 100 টাকা দিয়ে, আমি 25 কেজি দিয়ে দিলাম 100 টাকায়, তাহলে কিন্তু আমার কি হয়েছে? তাহলে কিন্তু আমার ক্ষতি হয়েছে। এখন দেখেন কিভাবে ক্ষতিটা হয়েছে, কিভাবে এই টাইপের অঙ্ক যাদের এই যে টাকার পরিমাণ সমান বের করতে পারবেন। যে 25 কেজি আমি যখন বিক্রি করছি, দেখেন 25 কেজি আমি যখন বিক্রি করছি তখন আমার ক্ষতি হয়েছে 5 কেজি। যে জিনিসটা চায় ওইটা উপরে থাকে। 25 কেজি আমি যখন বিক্রি করছি আমার ক্ষতি হয়েছে 5 কেজি। আমার বলছে শতকরা কত ক্ষতি হলো? শতকরা মানে 100, বুঝছেন কিনা? যে আমি 25 কেজি যখন বিক্রি করলাম আমার ক্ষতি হলো 5 কেজি না,
আমি কিনছিলাম 20 কেজি, বিক্রি করছি 25 কেজি 100 টাকা, তো তার মানে আমার 5 কেজি ক্ষতি হয়েছে। কয় কেজিতে? 25 কেজি বিক্রি করার ফলে ক্ষতি হয়েছে 5 কেজি। অতএব শতকরা ক্ষতি কত? এই টাইপের অঙ্ক, এটাকে টাইপের হাজার হাজার অঙ্ক আছে জব ম্যাথ বইয়ে, আপনি চাইলে এই নিয়মে কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, এটা দেখেন এই টাইপের অঙ্কগুলা যতগুলো অঙ্ক আছে লাভ ক্ষতির অধ্যায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যে 5 5 25, 5 20 100, মানে অনেক সহজ না? দেখেন তো, যে জাস্ট এখানে টাকার পরিমাণটা আমি সমান দিচ্ছি, এখানে 100 ধরছি, আপনি এক্স ধরতে পারেন, এখানেও এক্স হবে, এখানেও এক্স, আপনি এখানে কি ধরতে পারেন? 200 ধরতে পারেন, তাহলে এইখানেও যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। ঠিক আছে, দেখেন কত সহজে। অঙ্কগুলো নরমালি করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা করব টেকনিক্যালি। আমরা যেন সবার থেকে, আমরা কি করব, সবার থেকে যেন এগিয়ে থাকতে পারি। ঠিক আছে, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি বেসিক দিয়ে করাবো, আবার প্রশ্ন দেখে অ্যান্সার করব। প্রতিটা অঙ্কই কিন্তু আমরা এইভাবে করতেছি যে বেসিক প্লাস প্রশ্ন দেখে উত্তর। দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে, মানে দ্বিতীয় ব্যক্তি কয় দিনে কাজটি শেষ করতে পারবে। এই অঙ্কটা আমরা একটু বেসিক দিয়ে যদি করি, দেখেন প্রথমে দুইজন ব্যক্তি, দেখেন দুইজন ব্যক্তি কি করতেছে, এই 8 দিনে করে একটি কাজ, 8 দিনে করে একটি কাজ। দেখেন তো, দুইজন ব্যক্তি 8 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে তারা কতটুকু? দেখেন তো, অবশ্যই 1/8 হবে, এত অংশ, কাজটির এত অংশ করবে। তার মানে দুইজন ব্যক্তি একদিনে করতেছে কাজটার 1/8 অংশ। এখন এইখানে আমাদের আরেকটা ধাপ আছে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। তার মানে প্রথম ব্যক্তি দেখেন, এটা হচ্ছে বেসিক, এরপরে কিন্তু প্রশ্ন দেখে অ্যান্সার। প্রথম ব্যক্তি কি করতে পারে? একাকী কাজটি 12 দিনে করতে পারে, একা কাজটি সে করতেছে 12 দিনে। তার মানে আমি বলতেছি 12 দিনে করে, প্রথম ব্যক্তি 12 দিনে করে একটি কাজ। তাহলে প্রথম ব্যক্তি একদিনে করবে কত? কাজটির কত অংশ? 1/12 অংশ। এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের বের করতে বলছে যে দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু দুইজনের কাজ আছে, প্রথম ব্যক্তি প্লাস দ্বিতীয় ব্যক্তি, দুইজনে একদিনে করতেছে এত অংশ, দুইজনে একদিনে করতেছে এত অংশ, আর এইখানে দ্বিতীয় ব্যক্তি একদিনে করে এত অংশ। তার মানে এখানে কিন্তু একদিনে দুইজনে করে এত অংশ। এইখান থেকে দ্বিতীয় ব্যক্তি যে একদিনে যত অংশ করে, দ্বিতীয় ব্যক্তির অংশ, এখানে কিন্তু প্রথম ব্যক্তির অংশ, দ্বিতীয় ব্যক্তির অংশ দুইটাই আছে। এখান থেকে আমরা দ্বিতীয় ব্যক্তির অংশ বাদ দেব, তাহলে কিন্তু প্রথম ব্যক্তির অংশটা আমরা পেয়ে যাব। এখানে যদি আমরা লসাগু করি, দেখেন 24, তাহলে কত? 3 8 24, আর এখানে থাকে 2, তাহলে 1/24 অংশ। দেখেন এটা কার অংশ? এটা প্রথম ব্যক্তি, সরি এটা দ্বিতীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় ব্যক্তি এত অংশ করতেছে একদিনে, কত? দ্বিতীয় ব্যক্তি দেখেন 1/24 অংশ করে একদিনে, এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় ব্যক্তি সম্পূর্ণ অংশ বা এক অংশ করে কত? এটা যা উল্টে যাবে, 24/1 অংশ। তার মানে 24 দিনে করে দ্বিতীয় ব্যক্তি। এইটা অনেকের কাছে কঠিন মনে হইতে পারে বা জটিল মনে হইতে পারে, এটা হচ্ছে বেসিক। এখন আপনারা যদি প্রশ্ন দেখে উত্তর দিতে চান, তাহলে এটা দেখেন a × b, নিচে হইতেছে a - b, এই অঙ্ক শেষ। a × b, a - b। এখন a কোনটা? এ ধরবেন সবসময় বড়টা, এখানে দুইটা সংখ্যা না, এই দুইটা সংখ্যার বড়টা হবে a, তাহলে 12 × a কত? 8, নিচে হইতেছে 12 - 8। এখন দেখেন এখানে কত? 4, আর উপরে 12 × 8, 4 × 8, এই দেখেন 24 দিন। আমরা কিন্তু দুইটা সিস্টেমেই দেখাচ্ছি প্রতিটা অঙ্ক, দুইটা সিস্টেমেই আমরা কিন্তু দেখাচ্ছি। তো তার মানে আশা করি যে এগুলা মানে পরীক্ষার হলে আসলে আপনি কিন্তু সবার আগে করে আসতে পারবেন, এইটুকু কিন্তু আমি বলতে পারি। এ পর্যন্ত কিলা আমরা কিন্তু 6টা অঙ্ক করে ফেলছি। এরপরে যে অঙ্কগুলো আসছে আমি এগুলাই করে দিচ্ছি। এখানে সহজ, এই যে এটা 7 নম্বর অঙ্কটা, এই যে এটা দেখেন, আমি একটা টেকনিক শিখিয়ে দিই, ওইটাও আবার বেসিকও করাবো। 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, আবার 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে। তো এই টাইপের অঙ্ক যদি আসে যে 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে, এই টাইপের যদি আসে, তাহলে যে প্রথমে যেটা থাকবে এটার 5 হবে উত্তর সব সময়। এখানে যদি থাকতো 7টি বেড়াল 7টি ইঁদুর ধরে 7 দিনে, তাহলে 7 উত্তর। 10টি বেড়াল 10টি ইঁদুর ধরে 10 দিনে, তাহলে 10 উত্তর। তো এইটা আমরা এখন বেসিক বুঝে করব। একটু দেখবেন, জাস্ট বেসিক বুঝে, যে 5টি বেড়াল, দেখেন 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে, জাস্ট একটু এগুলো লেখার দরকার নাই,
5 দিনে, জাস্ট বোঝার জন্য আমি লিখতেছি। এখন একটু দেখেন, আমরা বেসিক দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এখন যদি হলে একটি বিড়াল 5টি ইঁদুর ধরবে, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? দেখেন 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতেছে 5 দিনে। এখন একটি বিড়াল 5টি ইঁদুর যদি ধরতে যায়, সময় অবশ্যই বেশি লাগবে, কারণ 5টা বিড়ালের জায়গায় বিড়ালের সংখ্যা কমাই দিচ্ছে, একটি হয়ে গেছে। এজন্য এখানে এসে কি হবে, গুণ হবে এতদিনে। এখন যদি আমি বলি একটি বিড়াল একটি ইঁদুর ধরবে, তাহলে আগের তুলনায় সময় কম লাগবে না? আগে একটা বিড়াল 5টা ইঁদুর ধরছে, এখন একটা বিড়াল একটা ইঁদুর ধরবে, এজন্য সময় কম লাগবে, এজন্য কিন্তু ভাগ হয়ে যাবে, এই যে 5। এখন বলতেছে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে, তাহলে আমি বলতে পারি না যে 100টা বিড়াল একটা ইঁদুর ধরবে, তাহলে সময় আরো কম লাগবে না? একটা বিড়াল একটা ইঁদুর ধরতে যে সময় লাগছে, 100টা বিড়াল যদি একটা ইঁদুর ধরে, সময় কিন্তু আরো কম লাগবে, এজন্য এটাও কিন্তু ভাগ হয়ে যাবে, 5 × 100। এখন বলতেছে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে, তাহলে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? দেখেন 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? তাহলে দেখেন 100টা বিড়াল একটা ইঁদুর ধরতে যে সময় লাগবে, এখন 100টা প্রত্যেকটা যদি একটা করে ধরতে চায়, তাহলে সময় বেশি লাগবে। দেখেন এটা কিন্তু অনেকেই মানে করতে পারবে না। হ্যাঁ, 5, অ্যান্সার কিন্তু 5। এখন পরীক্ষার হলে আপনি কি এত কিছু লেখার দরকার আছে? নো, এত কিছু আমরা লিখবো না। আমরা কিভাবে করব? সহজ, এই টাইপের অঙ্ক যদি আসে, এই টাইপের অঙ্ক যদি আসে, এই প্রথম দুইটার গুণফল, প্রথম দুইটার গুণফল এই 3 নম্বরটা দিয়ে ভাগ হয়ে গেছে। প্রথম দুইটার গুণফল 3 নম্বর দিয়ে ভাগ ইনটু আর কি কি আছে, এই দুইটার একটা উপরে দিয়ে দিবেন, একটা নিচে দিয়ে দিবেন। একটা উপরে দিয়ে দিলাম 100, একটা নিচে দিয়ে দিলাম শেষ অঙ্ক। বুঝছেন কিনা কি বলছি? প্রথম দুইটার গুণফল 3 নম্বরটা নিচে দিয়ে দিবেন, আর এই দুইটার একটা উপরে দিবেন, একটা নিচে দিবেন। যেহেতু একই সংখ্যা, একটা উপরে একটা নিচে দিলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। আরেকবার বোঝাই যে প্রথম দুইটার একই জিনিস যেহেতু গুণ করলাম, 3 নম্বরটা নিচে দিলাম, এখন আমাদের কি আছে, 100 100 দুইটা আছে, তাহলে 100 একটা উপরে দিয়ে দেন, 100 একটা নিচে দিয়ে দেন, অ্যান্সার। তাহলে কি আপনি কি দেখেন, বিলায়ের বহুত পেজ, বিলায়ের বহুত পেজ। এখন আমি যদি ডিটেলস না করাই, অনেকে আবার বলবেন যে তাদের মতো যে তন্ময় ভাইয়া মনে হয় ডিটেলস পারে না, এজন্য মনে হয় ডিটেলস করে না। কিন্তু দেখেন এই যে এইটা আপনার পরীক্ষার হলে কি দেখবে, যে আপনি ডিটেলস করছেন এটা দেখবে, নাকি আপনি কত দ্রুত সময়ে মিলাইতে পারছেন, এইটা কিন্তু আপনার জন্য দেখবে। ঠিক আছে, এটা দেখেন, এটা কি বুঝেন নাই সবাই? এটা দেখেন 7 নম্বরটা আমাদের কিন্তু শেষ, তাহলে এগুলো বুঝতে হবে। এইখানে দেখেন 8 নম্বরটা, 8 নম্বরটা হচ্ছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? তাহলে জোড় সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় তারা হচ্ছে 2। তাহলে 2 থেকে 2 একটা জোড় সংখ্যা, 2 এর পরে কে 4, 4 এর পরে কে 6, 6 এর পরে কে 8, 8 এর পরে 10, তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টি সংখ্যার গড় কত? তাহলে 5টি সংখ্যার গড় এখানে দেখবেন একটা জিনিস, আমি একটা টেকনিক শিখাই দিই। বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় সংখ্যা যদি হয়, এখানে 5টা সংখ্যা আছে না, 5টা সংখ্যার মাঝখানের সংখ্যা কি 6, তাহলে এদের গড় হবে 6। দেখেন একটা টেকনিক আমি শিখাই দিলাম, যদি বিজোড় সংখ্যা হয় মাঝখানের সংখ্যাটাই গড় হবে। আর আপনি যদি বলেন যে না ভাই আমি বেসিক দিয়ে করব, তাহলে এই যে দেখেন এই 5টা সংখ্যা লেখেন, 2 + 4 + 6 + 8 + 10। তাহলে আমাদের সংখ্যা কয়টা? 5টা। ভাগ করতে হবে কয় দ্বারা? ভাগ করবে হলে 5 দিয়ে। তাহলে কত হলো? 10 18 24 28 30, 30 কে 5 দ্বারা ভাগ করেন, এই যে 6। তাহলে এখানে আমরা কি বুঝাইছিলাম, যে বিজোড় সংখ্যা যদি হয় মাঝখানের সংখ্যাটাই গড়। তার মানে আমরা অঙ্ক না করেও কিন্তু বলে দিতে পারি এটা কিন্তু গড়। ঠিক আছে, আমি প্রত্যেকটা অঙ্কই দেখেন 2টা নিয়মে দেখাচ্ছি, বা যতগুলা যেটা সবচেয়ে সহজ আপনি ওইটাই নিবেন, ওইটাই করবেন। আপনাকে যদি আমি না করাই এগুলা, আপনি হয়তো পারেন, গতানুগতিক নিয়মে পারেন, বাট আপনাকে তো সবার আগে করতে হবে, এই বিষয়টা তো বুঝতে হবে। উল্টাপাল্টা কমেন্ট না করে যদি আপনার ক্লাস করতে মন চায় করবেন, না হলে আপনি ক্লাস করবেন না, কিন্তু সমস্যা নেই, এখানে তো কাউকে জোর করে নিয়ে আসা হয় না। 9 নম্বর দেখেন, গড়ের অঙ্ক আসবেই, প্রাইমারিতে গড়ের অঙ্ক আসবেই, হয়তো এটা আসবে না, সেই নিয়মের আরেকটা অঙ্ক আসতে পারে, তাই না? এখানে কি বলছে দেখেন, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড়, 20 জন ছাত্রের বয়সের গড় দিয়ে কি বুঝাইতেছে এটা তো বুঝতে হবে। 20 জন ছাত্রের বয়সের গড়টা বুঝাইতেছে যে একজনের বয়স হইতে 10 বছর, টোটাল ছাত্র আছে 20 জন, একজনের বয়স, গড় বয়স বলতে কি বোঝায়? একজনের বয়স, গড় বয়স বলতে বোঝায় একজনের বয়স। তার 20 জনের মধ্যে একজনের বয়স হইতেছে 10 বছর, দেখেন একজনের বয়স 10 বছর, তাহলে টোটাল 20 জনের বয়স কত হবে? বুঝেন নাই গড় জিনিসটা কি? গড় বলাতে বোঝাইতেছে যে একজনের বয়স হইতেছে 10 বছর, তাহলে 20 জনের বয়স কত হবে? তাহলে 20, একজনের তো 10, 20 × 10, তাহলে 20 জনের টোটাল বয়স কত? মোট বয়স হইতেছে 200 বছর,
20 জনের টোটাল বয়স হচ্ছে 200 বছর। এখন বলছে শিক্ষক সহ তাদের বয়সের গড়। এখানে দেখেন শিক্ষক এড হয়েছে, আগে ছিল কয়জন? 20 জন। 20 জনের সাথে একজন স্যার এড হয়েছে, 20 জনের সাথে একজন স্যার এড হয়েছে, টোটাল হয়ে গেছে 21। এই 21 জনের গড় বয়স দেখেন কত? 12। 21 জনের গড় বয়স হইতেছে 12। তাহলে 21 জনের গড় বয়স হইতেছে 12। মানে এটাতে কি বুঝাইতেছে? 21 জনের গড় বয়স, 21 জনের প্রত্যেকের বয়স হইতেছে 12 বছর করে, মানে একজনের বয়স 12 বছর। তাহলে 21 জনের বয়স কত হবে দেখেন তো? একজনের বয়স 12 বছর, তাহলে 21 জনের বয়স 21 ইন্টু 12। এখন যদি আপনি গুণ করেন, 12 কে 12 হাতে থাকে 1, 12 দ্বিগুণে 24 আর 1 25। এখন দেখেন এটা হচ্ছে 20 জনের বয়স, আর এইটা হচ্ছে 21 জনের বয়স, মানে স্যার সহ। এই 21 জনের বয়স কত? 21 জনের বয়স হইতেছে 252, এখানে স্যার সহ। আর 20 জনের বয়স হইতেছে কত? 200 বছর। তার মানে দেখেন এখানে 20 জন স্টুডেন্ট আছে, তার মানে এখানে 21 জন, এখানে স্যার এড হয়েছে, এখানে স্যার ছাড়া, তাহলে স্যারের বয়স কত? 52 বছর। বুঝছেন কিনা? দেখেন এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে, আমরা কিন্তু ওইভাবে করবো না যে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, অতএব তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? 20 ইন্টু 10 এত বছর। তারপর আমরা বলবো যে শিক্ষক সহ, তার মানে 20 প্লাস 21, 21 জন ছাত্রের বয়সের গড় এত, 21 জন ছাত্রের বয়সের সমষ্টি এত। তারপরে আমরা লিখবো যে শিক্ষকের বয়স এত বছর। এতগুলো লেখার টাইম আছে? আপনাকে করতে হবে এই সিস্টেমে, এই প্রসেস আপনাকে করতে হবে। এটা জব ম্যাথ থেকে করাচ্ছি না ভাইয়া, এটা করাইতেছি বিগত সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন সমাধান করতেছি। এটা জব ম্যাথ বইয়ে এই নিয়মগুলো আছে, আপনি চাইলে জব ম্যাথ থেকে এই নিয়মগুলো প্র্যাকটিস করতে পারবেন। এটা কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার হলে দেখেন 9 নম্বরটা একটু ডাল দেখেন, যে যাদের ক্লিয়ার হয়েছে তাদেরকে একটু দেখি, একটু রেস্ট দিই, একটু বিরতি নেই। আপনাকে বুঝতে হবে, আপনি বেশি পণ্ডিত যদি হন আপনার তো এখানে আসার কোনো দরকার নেই। আপনি বেশি পণ্ডিত হলে আপনার এখানে আসার দরকার আছে। আমি তাদেরকেই পড়াইতেছি যারা গণিতে দুর্বল, যারা গণিতে দুর্বল তাদেরকে তো আমি পড়াইতেছি। ঠিক আছে? না বুঝলে এখন আর কিছু করার নেই। এখন দেখেন উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ এইটাও আমি বেসিক নিয়মে করাবো, আবার কি একদম প্রশ্ন দেখেও অ্যান্সার করব, দুইটাই করাবো। এখানে দেখেন উৎপাদক বিশ্লেষণ করার সিস্টেম হচ্ছে এই শেষের যে কনস্ট্যান্ট সংখ্যা এটাকে প্রথম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে 12, এখানে 4, তাহলে 4 12 কত? 48। এই 48টাকে ভেঙে চুরে আমাদের 13x বানাইতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হলে। তাহলে এটা দেখেন 2 দ্বারা যা 24, 2 দিয়ে দিলে আবার কত? 12, আবার 2 দিয়ে দিলে কত? 6, তাহলে দেখেন আবার 2টা দিলে 3, তাহলে আমার কত মিলাইতে হবে? 13x। আমি কিন্তু নরমাল নিয়মে করাইতেছি, এরপর প্রশ্ন দেখে অ্যান্সার। এই টাইপের অঙ্ক পরীক্ষা হলে আসলে সবার আগে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। দেখেন এখন আমরা 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, এইটুকু এই সবটি মিলে হচ্ছে 16, আর এইখানে আছে 13। তাহলে এই 16 থেকে যদি আমি 3 বিয়োগ করি, 3 তো আলাদা আছে, 16 থেকে যদি 3 বিয়োগ করি দেখেন মাঝখানে কত? 13 মিলে, আমার তো 13 মিলাইতে হবে। তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়। তার মানে এটাকে যদি আমি উৎপাদকের বিশ্লেষণে ভাঙাই দেখেন 4x স্কয়ার মাইনাস 16x মাইনাস 3x প্লাস 3x হবে, যেহেতু আমার এখানে 13x মিলাইতে হবে, মাইনাস 12 হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে কি হচ্ছে? আমার 4x কমন আসে, দেখেন 4x, যারা এটা না বুঝবেন একদম প্রশ্ন দেখে অ্যান্সার করব। x মাইনাস 4, এখানে প্লাস 3 কমন আসে, x মাইনাস 4, এখান থেকে দেখেন x মাইনাস 4 দুইটা থেকে একটা, এই একটা দুইটা থেকে একটা কমন আসে x মাইনাস 4, আর এখানে হইতেছে 4x প্লাস 3। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে কি x মাইনাস 4, 4x প্লাস 3 এটা। এখন পরীক্ষার হলে আমরা কি এত কিছু করব? নো, আমরা এত কিছু করব না। আমরা কিভাবে সহজে অ্যান্সার বের করা যায় এইটা আমরা করব। এখন সহজে অ্যান্সার আমরা কিভাবে বের করবো একটু দেখেন। আমাদের মাঝখানে মাইনাস 13x, এইটা মেলানোর চেষ্টা করব। মাঝখানের মাইনাস 13x আমরা সাপোজ আমরা ধরে নিলাম এই অপশনটা সঠিক, সাপোজ আমরা ধরে নিলাম যে এই অপশনটা সঠিক। তো তাহলে আমরা কি করব? এইখানের x দিয়ে এইখানের সংখ্যাটাকে গুণ করব, প্রথমের x দিয়ে এই সংখ্যাটাকে, এটা দ্বারা যদি এটাকে গুণ করি দেখেন নাল দিয়ে, তাহলে হচ্ছে মাইনাস 3x। আবার এইখানে দেখেন এই 4 দিয়ে আবার এইটার x কে গুণ করব, এইখানে সংখ্যা দ্বারা এটা প্লাস 4 4 16x। দেখেন তো এখানে কি হইতেছে? 16টা x থেকে 3টা x বাদ গেছে, তাহলে প্লাসের 13x। কিন্তু আমাদের কিন্তু এখানে প্লাসের 13x না, মাইনাসের 13x। তার মানে এটার জন্য কিন্তু মিলে নাই, এটার জন্য কিন্তু আমাদের মাঝখানের 13x মিলে নাই। যখন আপনি এটার মধ্যে আসবেন দেখেন
এখানের এক্স দ্বারা এটাকে গুণ করব, কি হইতাছে 3x, আবার এটা দ্বারা এটাকে গুণ করব 4 4 16x মাইনাস 16x। এখানে দেখেন কোন সংখ্যাটা বড়, 16, তাহলে 16 থেকে 3 বাদ দিলে থাকে 13, চিহ্ন কাটতে হবে মাইনাসেরটা, মাইনাস 13x। মাইনাস 13x মিলছে, কার জন্য মিলবো? অপশন ক এর জন্য, অন্য কোনোটার জন্য মিলবে না, অন্য কোনোটার জন্য মিলবে না। তার মানে আমরা কি এটা বুঝছি কিনা, এই 2 নম্বর নিয়মটা যারা যারা বুঝছি, উৎপাদক বিশ্লেষণের যত অঙ্ক আছে জাস্ট এই টেকনিকটা ফলো করবেন, জাস্ট এই টেকনিকটা। আমি আগে যেটা করেছি ওইটা কিন্তু বেসিক, বাট এটা যারা করাইলাম এটাও বেসিক, বুঝে বুঝে বেসিক, হ্যাঁ, কিন্তু শর্টকাটে বেসিক শিখাইলাম, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা দেখেন, এইটা ক্লিয়ার কিনা, এটা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন, আমি একটু দেখতে চাই। জান্নাতুল ফেরদৌস, নাইফা সুলতানা নিশি, স্যার অপশনগুলো সব শেষ করলে আরো দেরি হবে। না, কেন দেরি হবে? এটা তো প্রশ্ন দেখে আপনি পারবেন, মাইনাস এটা তো সবসময় প্লাস হবে না, অপশন শেষ করা সবচেয়ে সহজ। আপনার কাছে দেরি হতে পারে, বাট সবার কাছে সহজ হবে। একজন বলছে আরেকবার, আমরা কি মিলাবো? মাঝখানে 13x। দেখেন অপশন শেষ করা যারা বলতেছেন দেরি হবে, প্রথমে যদি আমি এটা দ্বারা এটাকে গুণ করি, কত হইতেছে? মুখোমুখি করা যায়। এখানে দেখেন 6x আর এখানে হইতেছে 8x, তাহলে মাইনাসের 8x আর প্লাসের 6x, তাহলে থেকে 2x, এটা হবে না? মুখোমুখি করি, দেখেন এখানে হইতেছে x, এখানে মাইনাসের 3x আর এতে প্লাসের 16x, তাহলে মাইনাসের 3, তাহলে প্লাসের হইতেছে কত? 13x, এটাও হবে না। এটা দেখেন, এটা দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস 6x, এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 8x, তাহলে মাইনাস কত? 16x, এটা তো হচ্ছে 14x, এটা তো হচ্ছে না। তো তাহলে আপনি দেখেন এটা দ্বারা এটাকে যখন গুণ করবো 3x, এটা দ্বারা এটাকে যখন গুণ করবো মাইনাস 16x, তাহলে একটু দেখেন এখানে 16টা থেকে 3টা বাদ দেন, তাহলে থাকে 13টা, মাইনাসেরটা বড়, মাইনাস। ক্লিয়ার? মানে আপনি অপশন টেস্ট করে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। পরবর্তীটা এইটা, এই অঙ্ক তো আমরা সবাই পারি, এই অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে শর্টকাটও করা যায়, আবার ডিটেলসও করা যায়। এটা দেখেন, এটা একটা সূত্র পড়ে, এখানে কি আছে? a কিউব, আর এইটাকে আমরা মনে করব এই যে b কিউব, এইটা লেখা আর এটা লেখা কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব। a মানে কত? a, আর b মানে এটা হোল কিউব, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন একটু খেয়াল করে দেখেন, এইটা উপরে এটা নিচে, কাটতে ভালো লাগে, ঠিক আছে? এখন দেখেন a প্লাস 1/a এর ভ্যালু কত? 4, মাইনাস 3 ইন্টু এইটুকুর ভ্যালু কত? 4, তাহলে কত? 4 কিউব মানে কত? দেখেন 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 কত? 64, তাহলে 64 মাইনাস 12, তাহলে আমাদের কত হইতেছে? 52, 52 অ্যান্সার। এখন এত কিছু করার টাইম আছে পরীক্ষার হলে? বলেন না, এত কিছু করা যাবে না, পরীক্ষার হলে এত কিছু করা যাবে না। এই টাইপের অঙ্ক আসলে এখানেও প্লাস, এখানেও যদি প্লাস থাকে, তাহলে আমাদের যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে একবার কিউব করব, মাইনাস 3 ইন্টু এই মান, তাহলে কি করব আমরা? এই যে দুইটা যদি প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে কিউব করব, মাইনাস 3 ইন্টু মান, এই 3টা সূত্রে 3, বুঝি যে 3টা আমরা দেখে আসলাম, 3 ইন্টু মান, তাহলে এটা কত? 64 মাইনাস 12, তাহলে কত? 52 অ্যান্সার। তো আপনি যদি এইভাবে করেন, আর আরেকজনে যদি যে এই বড় নিয়মটা করে, কে এগিয়ে থাকবে পরীক্ষার হলে? এখন আপনি বলতে পারেন আমার তো মনে থাকবে না, মনে না পেলে চাকরি হবে না, মনে না থাকলে চাকরি হবে না, এটা মনে রাখতে হবে। মনে যারা রাখতে পারবে তাদেরই চাকরি হবে, যারা কম সময়ে সমাধান করতে পারবে তারাই এগিয়ে থাকবে। আপনি অঙ্ক সবই পারেন, কিন্তু পরীক্ষার হলে মিলাইতে পারেন নাই, টাইম পান নাই, আরেকজনের পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে মিলিয়ে আসছে, এখন আপনি টিকবেন নাকি সে টিকবে? বলেন। এটা দেখেন, প্রত্যেকটা অঙ্কই আমরা দুইটা নিয়মে করতেছি। এই যে অঙ্কটা বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে, একটু বুঝিয়ে দিব সরাসরি। যে ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা ছোট বলতেছে, দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণের সমান, দুই সমকোণের অর্ধেক, কোনটা হয়? আমরা একটু দেখি। মনে করেন আমরা একটা ত্রিভুজ নিলাম, মনে করেন সমবাহু ত্রিভুজ, এটা একটা, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, সমবাহুতে বুঝাইলে ভালো হয়, এটাও 60 ডিগ্রি। এখন যে কোনো একটা বাহুকে, মনে করেন এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করলাম, উভয় দিকে বর্ধিত, আবার এই বাহুটাকে আমি এই দিকেও বর্ধিত করলাম। এখন বর্ধিত করার পরে এই যে বাইরে যে কোণ উৎপন্ন হলো এটার নাম হচ্ছে বহিস্থ কোণ, আবার এইখানে বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটার নাম বহিস্থ কোণ। এখন আমাদের এই কোণের মান কত, এই কোণের মান কত? নরমালি চিন্তা করেন, নরমালি আপনি চিন্তা করেন এই কোণটার মান কত? 60 ডিগ্রি। এই টোটালটা এইখানে যদি আমি এইভাবে চিন্তা করি, এখানে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এখানে একটা সরল কোণ, এই সম্পূর্ণ মিলা কিন্তু একটা সরল কোণ, সরল কোণের এইটুকুর মান হচ্ছে 60 ডিগ্রি। সরল কোণ মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রির এইটুকু হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? এখান থেকে 60 ডিগ্রি মাইনাস করে দেন,
120 ডিগ্রি, এইটুকু হচ্ছে 120 ডিগ্রি। সেম ভাবে এটা যদি 60 ডিগ্রি হয়, এই সম্পূর্ণ মিলা হচ্ছে 180। তো এই 180 থেকে 60 বিয়োগ দিলে এটা কিন্তু 120। তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, বহিস্থ কোণ 120 প্লাস 120, তাহলে এই বহিস্থ কোণ দুইটা কত হইতেছে টোটাল? 120 প্লাস 120 টোটাল 240 ডিগ্রি। এই 240 ডিগ্রি, দুই সমকোণ মানে কত ডিগ্রি? দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি, দুই সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এইটা কি 180 ডিগ্রি সমান? না, 180 ডিগ্রি চেয়ে বড়, 180 ডিগ্রি চেয়ে ছোট, 180 ডিগ্রির অর্ধেক, এই কথাটা বলছে যে দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। এটা কি দুই সমকোণের চেয়ে ছোট? না। 240 কি দুই সমকোণের চেয়ে ছোট? না, দুই সমকোণের চেয়ে বড়। এই যে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। এতদিন তো মুখস্থ করছেন, এখন দেখেন এগুলো আপনার বুঝতে হবে। মুখস্থ করলে মনে থাকবে না, যারা মুখস্থ করেন তাদের মনে থাকবে না, বুঝতে হবে। আর বোঝার জন্য এই ক্লাস। হ্যাঁ, দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, ক্লিয়ার? এই যেটা দেখেন, এই যেগুলো মুখস্থ না, এগুলা কোনোটাই মুখস্থ না, অনেকেই না বুঝে মুখস্থ করছেন। 13 নম্বর, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কি? দেখেন, ব্যাসার্ধ যেহেতু বলছে, এখানে বৃত্ত আসবে, ঠিক আছে? এই যে একটা বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র থেকে পরিধি, যেটাকে কি বলা হয়? এই সম্পূর্ণটাকে বলা হয় পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এই পরিধি, এই বাঁকা যেটা আছে, এই যে রাউন্ড চাকার মতো, এটা হচ্ছে পরিধি। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এখানে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক মানে এটাকে স্পর্শ করে চলে যাবে, এটাকে বলা হয় বৃত্তটাকে জাস্ট পরিধিটাকে স্পর্শ করে চলে যাবে, এটাকে বলা হয় স্পর্শক। এখন আমাদের বলতেছে কি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটার মান কত ডিগ্রি? দেখেন তো এই কোণটার মান কত ডিগ্রি? তাহলে এটা অবশ্যই দেখেন, এটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ব্যাসার্ধ হচ্ছে স্পর্শকের উপর লম্ব হয়। ব্যাসার্ধ কি? স্পর্শকের উপর লম্ব। স্পর্শকের উপর লম্ব হলে এই দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই দিকে 90 ডিগ্রি। তার মানে উভয় দিকে কয় সমকোণ উৎপন্ন হয়েছে? উভয় দিকে কি এক সমকোণ উৎপন্ন হয়েছে। এই দিকে 90 ডিগ্রি, এদিকে বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। বলেন, এগুলোকে মুখস্থ করতে হবে? মুখস্থর কিছুই নাই। এই দেখেন, এখন এই যে অঙ্কটা দাঁড়ার একটা অঙ্ক, অনেক সুন্দর একটা অঙ্ক, দাঁড়ার অঙ্ক। দেখেন 14 নম্বর অঙ্কটা, দাঁড়ার অঙ্ক। আমাদের বলছে 1 2 3 5 8 এরকম একটা দাঁড়ার পরবর্তী সংখ্যাটা কত? দাঁড়ার দিকে একটু তাকাইলে একটা কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানে। দেখেন 1 এবং 2, এই দুইটার যোগফল কত? 3। আবার 2 এবং 3 এর যোগফল কত? 5। আবার 3 এবং 5 এর যোগফল কত? 8। তার মানে আমরা কি পেতেছি? যে কোনো পদ তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল, যে কোনো পদ তার আগের দুইটা পদের যোগফল। কিরকম? আমি যদি বলি 13 কথা চিন্তা করি, দেখেন 8 আর 5 কত? এর আগের দুইটা পদের যোগফল হইতেছে 13। আমি যদি 3 এর কথা যোগ করি, 1 এবং 2 এর যোগফল 3। আমি যদি সেম ভাবে এখানে 21 এর কথা চিন্তা করি, দেখেন তো 8 এবং 13 যোগ করলে হয় 21। তার মানে আমরা কি যে পদটা বের করতেছি ওই পদটা হচ্ছে তার আগের দুইটা পদের যোগফল। আমরা এখন এই পদটা বের করব, তাহলে এই পদটার মান কি হবে? এর আগের দুইটা পদ কে আছে? এই দুইটার যোগফল হবে এই পদটা। তাহলে কত? 5 আর 5 55। তাহলে এই পদটা কত হয়ে গেল? 55। কে বোঝেন নাই এটা? বলেন, এইটা কে বোঝেন নাই? আমরা যে পদটা বের করতেছি ওইটা হচ্ছে তার আগের দুইটা পদের যোগফল। তাহলে আমরা এইখানে এই পদটা বের করব। এর আগে দুইটা পদ কি? 34 আর 21 আছে, এই দুইটা পদের যোগফল। সেম ভাবে আমরা 8 এর কথা যদি চিন্তা করি, দেখেন 3 এবং 5 এর যোগফল 8। যদি আমরা 3 এর কথা চিন্তা করি, 1 এবং 2 এর যোগফল 3। ঠিক আছে, বুঝছেন কিনা? দাঁড়ার অঙ্ক 90 যে বুঝবো। আরে লম্ব অঙ্কন করলে সবসময় 90। এখানে একটা লম্ব অঙ্কন করছে, লম্ব অঙ্কন হলে সব সময় স্পর্শ মানে ব্যাসার্ধ স্পর্শকের উপর সবসময় লম্ব হয়, এটা মনে রাখতে হবে। ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হয়। আর লম্ব মানে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। লম্ব মানে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? লাস্টের যে অঙ্কটা আছে, 15টা অঙ্ক আসছিল, লাস্টের অঙ্কটা দেখেন। আমাদের বলছে এটা হোল স্কয়ার সমান কত হবে? আমরা এইভাবে করব না। এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখেন 1 এইটা ইনটু এইটা, কোনো পার্থক্য আছে? এটা মানে কি? দুইবার করে এটার গুণফল। তার মানে এটা আমরা দুইবার গুণ করছি। এখন আমরা কি করব? এত কিছু চিন্তা করব না, দশমিক দশমিক আমাদের চিন্তা করার দরকার নাই। এখানে আমরা কি করব? 4 এবং 4, দেখেন 4 এবং 4 পূর্ণ সংখ্যাগুলো গুণ করব, কত? 16। 4 এবং 4 এর গুণফল হইতেছে 16। 4 এবং 4। এখন আমরা দশমিক কথা চিন্তা করব। আগে আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। এখানে কয় ঘর পরে দশমিক? 3 ঘর।
এখানে কয় ঘর? 3 ঘর, টোটাল 6 ঘর পরে দশমিক। আমাদের ঘর আছে কয়টা? 2টা। আমাদের তাহলে 6 ঘর বানাইতে হবে। 1 2 শূন্য দিয়ে 6টা ঘর বানাইতে হবে। 1 2 3 4 5 এই যে 6, এইখানে দশমিকটা দিয়ে দিতে হবে। তাহলে কি হইলো? এটা কে বুঝেন নাই বলেন? লাস্টের 15 নম্বরটা যদি না বুঝেন আমি আরেকবার বোঝাবো। অধ্যায় ভিত্তিক ক্লাস তো আমাদের হচ্ছেই, অধ্যায় ভিত্তিক ক্লাসও হচ্ছে, প্লাস হচ্ছে বিগত সালের প্রশ্ন এইভাবে সমাধান করতে হবে, তাহলে আপনি অঙ্ক ধরতে পারবেন। আদারওয়াইজ অঙ্ক কিন্তু আপনি ধরতে পারবেন না। এইটা কে বুঝেন নাই? 15 নম্বর সবার ক্লিয়ার কিনা একটু ডান লিখবেন। 15 নম্বরটা আর যারা প্রাইমারির জন্য আমাদের এক সেট বই কিন্তু রয়েছে, অবশ্যই আমাদের এক সেট বই অধ্যায় ভিত্তিক বইগুলো হাতে নিয়ে দেখবেন। 15 নম্বরটা কে বোঝেন নাই? এমন কেউ আছেন যে বোঝেন নাই? স্যার বুঝিনি, আঙ্গুর মিয়া। আচ্ছা আমরা আরেকবার একটু নাকি বোঝাই। এটা মানে কি? এটা স্কোয়ার মানে কি বুঝাইতেছে? এই 0.004 স্কোয়ার দা বুঝাইতেছে এই জিনিসটা 2বার করে আছে, এই জিনিসটা 2বার করে গুণ আকারে আছে। এইটা এখন আমরা প্রথমে কি করব? দশমিকের কথা চিন্তা করব না, জাস্ট পূর্ণ সংখ্যা। এখানে 4 আছে, 4 আছে, 4 এবং 4 এর গুণফল কত? 16। এখন এখানে কয় ঘর আছে? দশমিকের 3 ঘর। এখানে দশমিক কয় ঘর পরে? 3 ঘর। টোটাল 6 ঘর পরে আমাদের দশমিক দিতে হবে। আমাদের হাতে আছে কয়টা ঘর? 2টা ঘর। তাহলে আমাদের বানাইতে হবে 6 ঘর। আমরা কোথায় পাবো? আমরা শূন্য বসে 6 ঘর বানাবো। 1 2 এই যে 3 4 5 6, এই 6 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। এটাই আনসার। ক্লিয়ার হয়েছে? এখন যে আশা করি যে সবার, এখন দেখেন আমি যে 15টা অঙ্ক করাইলাম, এই অঙ্কগুলো যারা মনোযোগ দিয়ে করছেন আপনার কি লাভ হয় নাই? বলেন, আপনার কি লাভ হয় নাই? একটু বলতে পারবেন যে ক্ষতি হয়েছে? কারণ এইখানে আমি যে করাইলাম প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখেন দুইটা করে নিয়মে করানো হয়েছে। তার মানে আপনি কিন্তু পরীক্ষার হলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসবে। আর আপনার কনফিডেন্স তখনই বাড়বে যখন আপনি প্রশ্ন দেখে উত্তর দিতে পারবেন, তখনই তো আপনার। সুস্মিতা দাস বলছেন পেইড বেসে বিকাশ করেছি, অ্যাড করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে অ্যাড করে দেওয়া হবে, টেনশনের কিছু নাই। আর আমাদের এই জব ম্যাথ বইটা অবশ্যই নিয়ে নেবেন। এই বইয়ের বাইরে আপনার কোনো কিছু করতে হবে না। আমরা নেক্সট ক্লাস এই বইয়ের অধ্যায় ভিত্তিক করাবো। কোন অধ্যায় করাবো বলেন? নেক্সট ক্লাস স্যার সংখ্যাটা 2বার গুণ করা। হ্যাঁ, নেক্সট ক্লাস কোন অধ্যায়ের উপরে করতে চান বলেন? এর আগে আমরা সূচক শেষ করছি, বলেন। এর আগে আমরা সূচক শেষ করছি। কনা আক্তার বলছেন স্যার 13 নম্বরটা আরেকবার বুঝান। আচ্ছা 13 নম্বরটা, উনি 13 নম্বরটা একটু বুঝতে চাইছেন, না বুঝে আসলে পারি না। 13 নম্বরটা বলছে, দেখেন 13 নম্বরটা একটু মনোযোগ দেন সবাই। এখানে ব্যাসার্ধ যেহেতু আসছে অবশ্যই বৃত্ত, ব্যাসার্ধ যেহেতু আছে অবশ্যই এটা একটা বৃত্ত আপনার চিন্তা করতে হবে। কেন্দ্র, এটা কেন্দ্র। এখানে স্পর্শক আঁকানো মানে কি? এই যে এটাকে বলা হয় পরিধি। এই পরিধিটা স্পর্শ করে কোন রেখা যদি চলে যায় এটাকে বলা হবে কি? স্পর্শক। এই যে আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। এখন স্পর্শকের উপরে যদি আমরা স্পর্শককে টাচ করে এখান থেকে একটা লাইন টানি, এটা হয়ে যায় ব্যাসার্ধ টানি। এই ব্যাসার্ধটা স্পর্শকের উপরে লম্ব হয়ে যায়। ব্যাসার্ধটা কি? স্পর্শকের উপরে লম্ব হয়ে যায়। আর লম্ব হওয়া মানে কি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। লম্ব হওয়া মানে কি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। বলেন কোন অধ্যায় করবেন? আমরা সপ্তাহে 2 দিন ক্লাস, ম্যাথের ক্লাস সপ্তাহে 2 দিন, ইংলিশের ক্লাসে সপ্তাহে 2 দিন, আর বাংলার ক্লাস 1 দিন, জিকের ক্লাস 1 দিন। সপ্তাহে চলবে, প্রতিদিনই ক্লাস আছে। শতকরা করবেন? সিরিয়াল তো অবশ্যই করাবো। নেক্সট কি? শতকরা। আচ্ছা শতকরার পরে লাভ ক্ষতি করতে হবে। লাভ ক্ষতি, শতকরার আগে লাভ ক্ষতি বুঝবেন না, তাহলে আমাদের সিরিয়াল হচ্ছে আগে শতকরা করব। শতকরা, শতকরার পরে করতে হবে লাভ ক্ষতি। আপনি শতকরা যদি না বুঝেন আমরা লাভ ক্ষতি বুঝবো না। এই জন্য শতকরাটা আমাদের ক্লিয়ার করার পর আমাদের লাভ ক্ষতি করতে হবে। ঠিক আছে? সুদ আসল আরো পরে। তাহলে আমরা নেক্সট ক্লাস করব কিসের উপরে? শতকরার উপরে। ঠিক আছে? সম্ভবত রবিবারে ক্লাস হবে। রবিবারে আমরা শতকরার উপরে ক্লাস নিতে পারবো সম্ভবত রবিবারে। ঠিক আছে? আমরা একটা রুটিন দিয়ে দিব। আর আমাদের কিন্তু বেসিক ম্যাথের একটা কোর্স চালু আছে। এই বইয়ের উপরে আপনারা চাইলে নামে মাত্র ফি দিয়ে ওই কোর্সের সাথে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ ম্যাথে কোনো টেনশন থাকবে না। আমার ক্লাস করা মানে কি? ম্যাথ নিয়ে কোনো টেনশন আপনার থাকবে না। শতকরার উপরে ক্লাস হবে নেক্সট ক্লাস, মাথায় রাখবেন। নেক্সট ক্লাস হবে শতকরার উপরে। ওকে, আল্লাহ হাফেজ।
আর এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে চলে যান। ধন্যবাদ সবাইকে।